স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রসালো ফলের এই মৌসুমে শুধু মাছ, ফল, সবজি নয়, রাজনীতিতে ফরমালিনের অপব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আওয়ামী লীগকে দিন কয়েক আগে পচা আখ্যা দিয়েছিল সরকার বিরোধী জোট। এর বিপরীতে বিএনপিকে ফরমালিনে তাজা রাখা হয়েছে বলে দাবি সরকারি দলে। কথার এই লড়াইয়ে আড়ালে পড়ে যাচ্ছে গণতন্ত্র, সুশাসন আর শিক্ষার উন্নতি অবনতির প্রকৃত চিত্র। এসব নিয়ে আজকের আলোচনা ফরমালিনের ফল। কথা বলতে স্টুডিওতে আছেন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর পিয়াস করিম এবং এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ লাবলু। স্বাগত আপনাদের। ডক্টর আবু আলম শহীদ খান, আমি প্রথমেই জানতে চাইবো যে প্রায় 5.5 বছর জামায়াতের বিচার নিয়ে আওয়ামী লীগের নেতারা উচ্চকণ্ঠ ছিলেন। হঠাৎ তারা বিচারে আইন কানুনের বাধা দেখতে শুরু করেছেন, যার সমালোচনায় মুখর আছে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, গণজাগরণ মঞ্চের দুই পক্ষই। সরকারের এই অবস্থানকে কিভাবে দেখেন? প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই, কিন্তু আমরা কি সত্যি সরকার কোনো অবস্থান বদল করেছে, না মানে ঠিকই আছে সরকারের জায়গায়? আমার মনে হয় সরকার অবস্থান বদল করেনি, কারণ সরকারের তো যুদ্ধ অপরাধীদের বিচার চলছে এবং সংগঠন হিসাবে জামাতের যে বিচার হওয়ার কথা বা যে জিনিসটা আমরা শুনছি সেটা একটা হাইকোর্টের নির্দেশ ছিল এবং সেই অনুযায়ী কাজ চলছিল। তো এখন যেটা বলছেন যে তারা আইন পরীক্ষা করে দেখছেন আইনের দুর্বলতা কী আছে এবং সেই দুর্বলতাগুলো দূরীভূত করে তারা ভালোভাবে অগ্রসর হতে চান। এতে সরকারের অবস্থানে যে মৌলিক কোনো পরিবর্তন হয়েছে এটা আমি মনে করি না। সরকারের অবস্থান ঠিকই আছে এবং যারা দাবি করছেন জামাতে ইসলামী একটা যুদ্ধ অপরাধী সংগঠন, তাদের বিচার হওয়া উচিত, তাদের দাবির যৌক্তিকতা আছে। তো এই মিলিয়ে আমার মনে হয় যে এই অবস্থানটা এখনো সঠিক পথেই আছে। ডক্টর পিয়াস করিম, আপনিও কি মনে করেন যে জামাত সম্পর্কে সরকারের অবস্থান একই অবস্থায় আছে? বাজারে একটা গুজব চালু আছে। গুজবটা হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের এক ধরনের গোপন আঁতাত তৈরি হয়েছে। আমার কাছে গুজবটা একটু কষ্টকল্পিত মনে হচ্ছে। আমি আপনার সঙ্গে একমত। আমার কাছে মনে হচ্ছে আমি কালকে আমি ভুল প্রমাণিত হতে পারি, পরশু ভুল প্রমাণিত হতে পারি, কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের মৌলিক নীতির কোনো পরিবর্তন হয়নি। আমি আইনমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চেনার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমার সমস্যা কি, আমি এখন কারোর পক্ষে বলতে গেলে তাকে বিপদে ফেলা হয়, ফলে আইনমন্ত্রীর পক্ষে বলাটা আইনমন্ত্রীর জন্য খুব সুখকর ব্যাপার হবে না। কিন্তু আমার কাছে মনে হয়নি যে মানে আইনমন্ত্রীর বক্তব্য ব্যাপারে আমার বিহিত আছে। আমি মনে করি 71-এর অপরাধের দায় জামাতকে দল হিসেবে নিতে হবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমার কাছে মনে হয়নি যে আইনমন্ত্রীর বক্তব্য কোনো ধরনের গোপন আতাতের বহিঃপ্রকাশ। উনি আইনজ্ঞ হিসেবে, এখনো রাজনীতিবিদ হিসেবে এত চৌকসে উঠতে পারেননি, কোন কথাটা কিভাবে বললে মিডিয়া কিভাবে নেবে বুঝে উঠতে পারেননি। আমার কাছে মনে হয় উনি একটা সৎ আইনবিদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করেছেন, বলে ধরা খেয়ে গেছেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেকবার অনেকভাবে ধরা খেয়েছি, আমরা জানি। আমার কাছে মনে হচ্ছে না যে জামাত এবং আওয়ামী লীগের সম্পর্কের ক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তনের নিশানা আমরা পাচ্ছি। যেন সানাউল্লাহ লাবলু, এই ব্যাপারে আপনার মতামতটা একটু জানতে চাইব। আমিও অনেকটা একমত যে আসলে এখনো পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে সরকারের সঙ্গে জামাতের সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় ধরনের পরিবর্তন আছে বলে আমি মনে করি না। তবে যেটা আছে কিছুটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কৌশলগত নীতি বা পরিচালনা সেই জায়গাটাতে। এবং আপনি যদি দেখেন সাম্প্রতিক সময়ে বিশেষ করে নির্বাচনের আগের আপনার বিচার প্রক্রিয়া যেই গতিতে এগুচ্ছিল এবং নির্বাচনের পরে আমরা যে সমস্ত খবর পাচ্ছি ট্রাইব্যুনালে সরকারি প্রসিকিউশন টিমের মধ্যে বিরোধ, অন্তর্বিরোধ এবং সেগুলো না মিটিয়ে এখনো পর্যন্ত চলতে থাকা এবং এই সমস্ত কাজগুলো বিচার কাজে অনেকটা ধীরগতি নিয়ে এসছে, এটা একটা দিক। আর একটা যেটা আইনমন্ত্রী বলেছেন, এটা একটু যদি বলেন যে আমাদের কাছে আমরা যারা এই যুদ্ধাপরাধ বিচারটা আমরা ফলো করছি বা পর্যবেক্ষণ করছি তাদের জন্য একটু বলা যায় যে একটু বিস্মিত হওয়ার বা হতবাক হওয়ার মতো বিষয়। কারণ জামাতকে এর আগে থেকেই কিন্তু এই কাজটা সরকার যখন শুরু করেছে, এটা কিন্তু আজকে নতুন না। হঠাৎ করে মাঝপথে এসে সরকারের এই উপলব্ধি, এটা একটা আমার কাছে মনে হচ্ছে বিস্মিত হওয়ার মতো বিষয়। আরেকটা বিষয় আমি আপনাকে মনে করে দিতে চাই যে আপনার মনে আছে কিনা যে আইনমন্ত্রীর তার দক্ষতা, যোগ্যতা, তার সততা, সেই জায়গাটাতে নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনার মনে আছে যে ওনাকে কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রধানের দায়িত্ব নিতে একসময় বলা হয়েছিল এবং তিনি সেই সময় রাজি হননি। ফলে ট্রাইব্যুনাল এবং আইন নিয়ে আমি জানি না উনি আসলে কতটা ওয়াকিবহাল বা কতটা উনি ফলো করেন, কিন্তু আমি জানি অন্য যারা বিশেষজ্ঞ আছেন, আজকেও আমার বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে যারা এই বিচার প্রক্রিয়াকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন, তাদের মতামত আমি জানা বোঝার চেষ্টা করেছি এবং দেখেছি যে আসলে বর্তমান আইনে জামাতের বিচারের কোনো বাধা নাই, এটা পরিষ্কার, এটা নিয়ে অন্য কিছু নাই। সুতরাং এখন সরকারের যে অবস্থান আমার কাছে এটা মনে হয় কৌশলগত, হয়তো জামাতকে চাপে রাখা, বা আমরা দেখছি বিভিন্ন জায়গায় জামাত আওয়ামী লীগে কিছু ঢুকে যাচ্ছে,
কিছু বিভিন্ন জায়গায় যাচ্ছে। এইখানে একটা বড় রাজনীতি চলছে, সেই রাজনীতিটা বাংলাদেশের ভবিষ্যৎ, আপনি যেটা বলছিলেন মূল আপনার আজকের আলোচনার যে জায়গাটা, রাজনীতিতে ফরমালিন বা ফরমালিন, আমি জানি না এখানেও ফরমালিনের কোনো বিষয় আছে কিনা, সেটা আমরা হয়তো পরে আলোচনা করে বের করতে পারবো। ডক্টর শহীদ খান কি এই বিষয়ে কিছু যোগ করতে চান? পরবর্তী প্রশ্ন চলবে। না ঠিক আছে, পরে বলবো। টাঙ্গাইল ৮ আসনে উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হয়েছিল। খেলাপিরিনের দায় নারায়ণগঞ্জ ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী রফিউর রাব্বির মনোনয়ন বাতিল হলো। তো আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন কমিশন ঠিক পথেই আছে, নাকি সরকারের ইচ্ছার প্রতিফলন কাকতালীয়ভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কিছুটা দেখতে পাচ্ছি আমরা? আমি জানি না আপনি কি মিন করেছেন যে সরকারের ইচ্ছার প্রতিফলন নির্বাচন কমিশন করছে কিনা। এটা তো একটা প্রসেস, নির্বাচনটাকে এটা একটা প্রসেসের ব্যাপার। নির্বাচন পুরো প্রক্রিয়াটা একটা প্রসেসের মধ্যে দিয়ে চলে। আপনি নমিনেশন সাবমিট করবেন, আপনার যদি ঋণখেলাপি হন তাহলে এটা বাতিল করা হবে রিটার্নিং অফিসার পর্যায়ে, এরপর আপনি আপিল করতে পারবেন এবং পরবর্তীকালে সর্বোচ্চ আদালতে যেতে পারবেন। এবং এটা আজকের একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্যই উনি আপিল করতে পারবেন এবং উনি দেখবেন তার বিরুদ্ধে যদি অন্যায় হয়ে থাকে এটার প্রতিকার উনি পেতে পারেন। সুতরাং এই পর্যায়ে সরকারি ইচ্ছার প্রতিফলন বলাটা খুব সাদামাটাভাবে বলা হবে, এটা আমি মনে করি। আর নির্বাচন কমিশন নিয়ে আমাদের অনেক বিতর্ক থাকতে পারে, আমার সাথে যারা আছেন তারা নিশ্চয়ই এসব ব্যাপারে বলবেন। তবে আমি মনে করি যে বাংলাদেশে একটা শক্তিশালী নির্বাচন কমিশন আমাদের দরকার, এবং বাংলাদেশের যে নির্বাচন কমিশন এখন আছে তারা ভালোভাবে কাজ করছেন এবং ভবিষ্যতে এটার যে আরো ভালোভাবে কাজ করার সুযোগ হতে পারে সেখানে আপনি বলছেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন একটি শক্তিশালী নির্বাচন কমিশন দরকার। অবশ্যই দরকার। এখনকার নির্বাচন যতটুকু শক্তিশালী হলে হবে, নাকি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আমি প্রত্যাশা করি? তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনি প্রত্যাশা করেন? তার মানে যতটা আপনার আশা তার চেয়ে অনেক বেশি দুর্বল বর্তমান নির্বাচন কমিশন। আমি তো আশা করি এখন আমার দেশের আপনার যতটুকু আশা তার চেয়ে অনেক দুর্বল নির্বাচন কমিশন। আমার আশার তুলনায় দুর্বল, বাট এটা একটা নিরপেক্ষ স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন। ডক্টর পিয়াস করিম, রাফিউর রাব্বির প্রার্থিতা বাতিল এবং নির্বাচন কমিশনের শক্তিমত্তা বা ক্ষমতা প্রসঙ্গ দুটো ঠিক আছে। প্রথম ক্ষেত্রে আমি জনাব শহীদের সঙ্গে দ্বিমত পোষণ করব। আমি একদম সাদামাটা ভাবে বলতে গেলে এটা একটা অযোগ্য অপদার্থ অক্ষম নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনের তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্বের নির্বাচন কমিশনের ভূমিকা, প্রধান নির্বাচন কমিশনে এসে যে উপজেলা নির্বাচন যা হয়েছে তার দায় দায়িত্ব উনি নেবেন না, এগুলো কোনো যোগ্য সৎ নিষ্ঠ নির্বাচন কমিশনের কথা নয়। ফলে নির্বাচন কমিশনের অনেক ক্রিটিক আছে। রাব্বি সাহেবের প্রার্থিতা বাতিল করার ব্যাপারে দুটো ব্যাপার আছে। আমি তকির বাবা হিসেবে, আমি নিজে বাবা হিসেবে, আমি একজন নাগরিক হিসেবে প্রচণ্ডভাবে সহানুভূতি সম্পন্ন তার প্রতি। কিন্তু তার ব্যাংকের ঋণ নিয়ে যে সমস্যা আছে এটা আমি গত কয়েকদিন ধরে শুনছি। ওনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে ওনার সমর্থক, তাদের মুখে শুনছি গত কয়েকদিন ধরে। ফলে আজকে আমার কাছে এটা কোনো বমশেল মনে হয়নি। আমি জানতাম যে এদিকে এগোচ্ছে ঘটনা, এবং সেখানে এই ঘটনাতে নির্বাচন কমিশন খুব দোষ দেওয়া যাবে বলে মনে হয় না। মানে যদি ঋণ খেলাপ করলে আপনি নির্বাচন প্রার্থী না হতে পারেন, ওনার যদি ঋণ খেলাপের সমস্যা থাকে তাহলে নির্বাচন কমিশন কি করতে পারে? লাভলু ভাই, আপনি সম্পর্কে কিছু বলুন। আমার মানে এই ক্ষেত্রে আমারও মানে কথা অনেকটা এরকমই, যে যেরকম নির্বাচন কমিশনের অধীনে একটা দেশের স্বাধীন মানে এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, সেরকম নির্বাচন কমিশন আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা বলি যে পুরোপুরি এখনো পাইনি। কিছুটা হয়তো কখনো কখনো কোনো ব্যক্তিত্বের কারণে কখনো কখনো আমরা তার কিছু আভাস পাই, কিন্তু সেটা আমরা অনেক ক্ষেত্রে এটা সরকারি, যখন যারা সরকারে থাকে তাদের সদিচ্ছার উপরে অনেক বেশি নির্ভর করে। এবং আপনি দেখবেন যেটা আমরা বলেছি যে বর্তমান আওয়ামী লীগ সরকার যখন আগের মেয়াদের ক্ষমতায় ছিল, তারা যে দাবিটা করেছিল এবং দীর্ঘদিন ধরে তারা এটা কৃতিত্ব নিয়ে এসছে যে তাদের আমলে প্রায় ৬,০০০ স্থানীয় সরকার নির্বাচন আপনার নিরপেক্ষভাবে হয়েছে। সেটা কিন্তু সম্ভব হয়েছে তখনকার নির্বাচন কমিশন। আপনি যদি বলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত একাধিকবার বলেছেন, বা আপনার যে তখন প্রধান নির্বাচন কমিশন তিনিও বলেছেন যে তারা সরকারের কাছ থেকে সমর্থনটা পেয়েছিলেন, এবং তারা যাওয়ার আগে কিন্তু বেশ কিছু সুপারিশ তারা রেখে গিয়েছিলেন। আপনার মনে আছে যে সেই সমস্ত সুপারিশগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আগানো হয়নি। এবং যেটা আমরা সবচেয়ে দুর্ভাগ্যজনক আমরা দেখেছি বর্তমান নির্বাচন কমিশনের ক্ষেত্রে, 5ই জানুয়ারি নির্বাচন এরকম একটা নির্বাচন, এবং তারপর পর যে উপজেলা নির্বাচন হয়েছে, এইটা বাংলাদেশের নির্বাচন কমিশনের গত 10-12 বছরে যেই আপনার যদি যাই বলেন না, 10-12 বছরও না, আসলে বলা উচিত 2008 এর পর থেকে যে ইমেজ বা ভাবমূর্তিটা তৈরি হয়েছিল বাংলাদেশের নির্বাচন কমিশনে, সেই জায়গাটাতে প্রচণ্ডভাবে আঘাত করেছে। তো নির্বাচন কমিশন শক্তিশালী হতে হবে, এটার কোনো বিকল্প নাই, এটাকে স্বাধীন করতে হবে, এবং এটা সরকারের সব ধরনের মানে আর্থিক থেকে আরম্ভ করে সব ধরনের হস্তক্ষেপের বাইরে
এটা একটা স্বাধীন সংস্থা হতে হবে, এটার কোনো বিকল্প নাই বাংলাদেশে। এবং নির্বাচনকালীন সময়ে তারা সবকিছু দণ্ডমুদ্রের কর্তা হবে এমনই আমরা দেখতে চাই। আর রফিউর রাব্বির ব্যাপারটা আমার মতটা অনেকটা পিয়াস করিমের মতোই, অধ্যাপক পিয়াস করিমের মতোই, যে তার ব্যাপারে সহানুভূতি মানে আসলেই আমাদের পুরোপুরি আছে। এবং তার যে যদি আমি জানি না ঋণ খেলাপের ইস্যুটা আমিও এরকম শুনেছি, কিন্তু আমি নিশ্চিত না, ফলে এটার বিষয়টা যদি উনি আপিলে ফয়সালা করে আসেন তাহলে হয়। তবে আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে নারায়ণগঞ্জের নির্বাচনটা যদি দেখেন, আমি জানি না কোনোভাবে নারায়ণগঞ্জের নির্বাচনে একদিকে সেলিম ওসমান, যিনি জাতীয় পার্টির সমর্থনে এবং সরকারি দলও তাকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে আছেন আপনার এস এম আকরাম, হ্যাঁ, যিনি নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে, এবং ইতিমধ্যে বিভিন্ন নাগরিক সংস্থা কিন্তু এস এম আকরামের পক্ষে দাঁড়িয়েছে। রফিউর রাব্বি হয়তো তকির বাবা হিসেবে এক ধরনের সিম্পেথি পাবেন হয়তো ভোটে, কিন্তু আমি জানি না নির্বাচনটাকে যদি আপনি আসলে একটা বড় লড়াইয়ের জায়গায় দেখেন, আমার মনে হয় যে এখন লড়াইটা আরো অনেক ক্লোজ হতে পারে। ডক্টর পিয়াস করিম, বিএনপি 5ই জানুয়ারি নির্বাচনের পরে মাঠের আন্দোলন থেকে দূরে থাকার জন্য দল গোছানো আর জনসম্পৃক্ত হয় দুটি বিষয় সামনে নিয়ে আসছিল। গত কয় মাসের কর্মকাণ্ড যদি আপনি বিশ্লেষণ করেন একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে, এই দুটি কাজে তারা কতটা সফল হয়েছে বা কতটা অগ্রগতি হয়েছে বলে আপনার কাছে মনে হয়? মানে আমার বক্তব্য দেওয়ার আগে একটু কোয়ালিফাই করে নেই। আমি চাই বিএনপি বিকশিত হোক, কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দ্বিদলীয় রাজনৈতিক অবস্থায় একটি দলের হাতে সমস্ত ক্ষমতা চলে গেলে আমাদের কপালে দুর্ভোগ আছে। এমনকি দুটি দুর্নীতিগ্রস্ত দলের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। এবং আমাদের যেভাবে চলছে যে রাষ্ট্র ক্ষমতা এবং রাজপথ দখল করার দুই শক্তির মধ্যে এক ধরনের ভারসাম্য না থাকলে আমাদের কপালে দুর্ভোগ নেমে আসে। আমরা দেখেছি একচেটিয়া ক্ষমতার অনেকগুলো খারাপ দিক আছে। হ্যাভিং সেড দ্যাট, নৈরাশ্যের জায়গা হচ্ছে আমরা অনেকেই বিএনপি যেভাবে আন্দোলন তৈরি করবে বলে ভেবেছিলাম সেভাবে আন্দোলন তৈরি করতে পারেনি। এটা হচ্ছে বাস্তব সত্য। আসার কথা হচ্ছে, আমি মনে করি যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল একেবারেই হাত পা গুটিয়ে বসে আছে বলে আমার মনে হচ্ছে না। তাদের হয়তো একটা পরিকল্পনা আছে, হয়তো একটা কর্মসূচি আছে, যেটা তো আমি আপনি জানি না। এটা আমি ভাবতে চাচ্ছি আর কি, যে এত বড় একটা রাজনৈতিক দল তো ওরকম করে নিমেষে মিলিয়ে যেতে পারে না। ফলে আসল সত্যটা জানার জন্য আমাদের আরো 2-1 মাস অপেক্ষা করতে হবে হয়তো। বিএনপির এই রাজনৈতিক মানে জনসম্পৃক্ততা এবং দল গুছানো সম্পর্কে কি ডক্টর শহীদ খান আপনার কোনো পর্যবেক্ষণ আছে? আচ্ছা, আমার ডক্টর শহীদ খান না, আচ্ছা, আমি জানি না পিয়াস করিমের ভাবনাটা সম্পর্কে তো আমার জানা নেই। তো আমার কাছে মনে হয় যে বিএনপি তো একটা গণভিত্তি সম্পন্ন দল, এবং একসময় ক্ষমতায় ছিলেন তারা, এবং এখন প্রধান বিরোধী দল ছিলেন। 5ই জানুয়ারি নির্বাচনের পরে এখন তারা প্রধান বিরোধী দল নন। এরকম একটা রাজনৈতিক দলের 2-1 মাস দেখতে হবে তাদের কোনো গোপন চিন্তা ভাবনা আছে কিনা, এটা আমার কাছে একটু বিস্ময়কর। কেন একটি গণতান্ত্রিক দলের গোপন চিন্তা, তার কোনো গোপন সংগঠন না, গোপন চিন্তা পরিকল্পনা হয়তো আছে, সেই পরিকল্পনাটা আসলে এইসব দলের যেটা করা দরকার, যে পরিকল্পনা বা আন্দোলন কর্মসূচি যাই থাকবে না কেন সেটা পরিষ্কার হওয়া দরকার, যে আমরা কি লক্ষ্যে আন্দোলন করছি, কেন করছি এবং কি ধরনের আন্দোলন করতে চাই, এগুলো আসলে পরিষ্কারভাবে তুলে ধরা দরকার জনগণের কাছে। তখনই কিন্তু যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন যে জনসম্পৃক্ততা, তখনই জনসম্পৃক্ততা আসবে। আমরা যত বেশি রাজনৈতিক আন্দোলন করি শুধু ক্ষমতার বদলের জন্য, তার চেয়ে যদি আমরা জনগণের সমস্যা এবং জনগণকে নিয়ে আন্দোলনটা করতে পারি, তাহলে সেই আন্দোলন জনসম্পৃক্ত হয়। এটা অতীতেও দেখা গেছে এবং ভবিষ্যতেও তাই ঘটবে, যতক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো আমাদের রাজনৈতিক দলগুলো ভালোভাবে উপলব্ধি করবেন। লাভলু ভাই, আমি আপনার কাছে আসতে চাই একটি বিরতি নিয়ে ফিরে এসে, যে বিএনপির আন্দোলনের ভবিষ্যৎ বা এই পর্যন্ত বিএনপি যে জনসম্পৃক্ততা হওয়ার ক্ষেত্রে কতটুক, জনসম্পৃক্ততা অর্জন করার ক্ষেত্রে কতটুক আগালো, বা দল গোছানোর ক্ষেত্রেই বা বিএনপির বর্তমান অবস্থান কি, সেটা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে একটু শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। লাভলু ভাই, আপনার কাছে বিরতির আগে জানতে চাইছিলাম যে বিএনপির মাঠের আন্দোলন থেকে দূরে থাকা, দল গোছানো, জনসম্পৃক্ত হওয়া এই 5 মাসের পরিপ্রেক্ষিতে আপনার বিশ্লেষণ যদি বলেন। 5 জানুয়ারি আচ্ছা, আসলে আমি যেটা, আমরা যদি ধরেন গত 15-20 বছরের রাজনীতি ফলো করি, একদম 90-এর পরের রাজনীতি, এখানে যে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। এবং মাঠের রাজনীতি কিন্তু আপনি দেখবেন যে গত 10 বছরে অনেক তুলনামূলকভাবে অনেক কমে এসছে, লোক সমাগম কমে এসছে, এবং দুই রাজনৈতিক দলেরই মাঠের কর্মীর সংখ্যা কিন্তু কমে গেছে শুরুর দিকে যতটা ছিল। এবং স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময় আমরা যেভাবে দেখতাম, ইভেন এই সমস্ত আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল,
আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি যে বর্তমান রাজনৈতিক যে আন্দোলনগুলো হয় সেগুলোতে সাধারণ মানুষের কোনো ধরনের সম্পৃক্ততা থাকে না, মূলত রাজনৈতিক কর্মীরাই থাকে, এবং সেটাও তাদের সংখ্যাও দিন দিন কমে আসছে। এর অনেকগুলো কারণ, এটা আমার মনে হয় যে মানে বিস্তারিত আলোচনার এখানে সুযোগ নেই, কিন্তু আমরা সাম্প্রতিক সময় যেটা দেখলাম যে বিএনপির আন্দোলন করার ক্ষমতা, যেটা মানুষের মধ্যে যে ধারণা ছিল সেই জায়গাটাতে একটা মোহভঙ্গ হয়েছে যে বিএনপি আসলে সেই ধরনের বড় কোনো ক্ষমতাই নাই, এক। এবং সরকার যখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিএনপিকে আপনার মোকাবেলা করার চেষ্টা করেছে, তাতেই কিন্তু সরকার সফল হয়েছে। এটা বিএনপির জন্য একটা বড় সেটব্যাক। এবং এই জায়গাটাতে আমি মনে করি যে আপনি সাম্প্রতিক সময়ে যে আপনার নিশ্চয়ই মনে আছে, এই গত সপ্তাহেও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেগম জিয়ার সমাবেশ করতে দেওয়া হয়নি, বা আইনজীবীদের সমাবেশ করতে দেওয়া হয়নি, এবং সেখানে কিন্তু তারা বিএনপি কিন্তু এখন পর্যন্ত মানে ঢাকা শহরে কিছু করতে পারেননি, কোনো সমাবেশ করতে পারেননি। তারা মুন্সিগঞ্জে যে 20 শর্তে সমাবেশ করেছেন। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বিএনপির আসলে আমার মনে হয় পুরো জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা দরকার। দলের অবস্থা, বিশেষ করে সাংগঠনিক অবস্থা আসলেই খারাপ। বিএনপির সমর্থন আছে, ভোট আছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই, এবং বাংলাদেশে যে দ্বিদলীয় রাজনীতি একটা দাঁড়িয়েছে, আপনি যদি বলেন আওয়ামী লীগ বিএনপি, এবং এখন আমি জানি না আওয়ামী লীগ যদি ভবিষ্যতে বিরোধী দলে যায় আওয়ামী লীগেরও কি অবস্থা দাঁড়াবে আমি জানি না, আপনি এটা নিয়ে এটা আমাদের দেখতে হবে ভবিষ্যতের রাজনীতি নিয়ে। কিন্তু আমি এটা মনে করি যে কর্মীর সংখ্যা কমে গেছে, কারণ দলগুলোর মধ্যে সুবিধাভোগীদের সংখ্যা বেড়ে গেছে, এবং এরা এখন আর রাজনীতির মাঠে থাকবে না। কেউ রাজনীতির মাঠে আপনাকে ভাড়া করে লোক আনতে হবে, তারাও কতদিনের জীবন দিবে, সো ভাড়া করার লোকও পাওয়া যাবে না, কারণ একজন দিন মজুরও এখন ঢাকা শহরে 300 থেকে 500 টাকা আয় করে কাজ করলে। সুতরাং আপনি রাজনৈতিক দলের জন্য আগে যেমন ভাড়ায় আপনি লোক পেতেন সেটা কিন্তু আর পাবেন না। এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন চলে এসছে। সুতরাং আমি মনে করি মাঠের আন্দোলনের জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা শুধু বিএনপির ক্ষেত্রে না, ভবিষ্যতে আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখবেন। এখন আপনি বলতে পারেন যে এটার উত্তরণের পথ কি, যদি সরকার কথা না শোনে, যেটা আমরা দেখলাম যে 5ই জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগ করে ফেললো তার মতো করে, আওয়ামী লীগ যদি এইভাবে 5 বছর চালিয়ে যায়, হ্যাঁ সেইখানে হচ্ছে আমি জানি না, সরকারকে এটা কিন্তু সরকারকেই দেখতে হবে। কারণ বিএনপির আমি যেটা বুঝি, ভোট আছে, ভোট থাকবে, এবং ভোট কখনো বাড়বে সেটা কিন্তু ভোটের বাক্সেই বোঝা যাবে বিএনপি যদি ইলেকশনে আসে। কিন্তু সরকারকেই তার মতো করে আচরণ করে বুঝে নিতে হবে যে জনমত কখন কোথায় যাচ্ছে। কারণ জনমত জানার জন্য শুধু বিরোধী দলের আন্দোলনই বিষয় না, জনমত জানার জন্য আরো অনেক অনেক পথ আছে, সেটা আমি মনে করি সরকারের জন্য। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সম্প্রতি একটি টিআইবির গবেষণাতে আমরা দেখেছি যে স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন প্রকল্পের ছাড় এবং বাস্তবায়নের জন্য 15% পর্যন্ত ঘুষ লেনদেন হচ্ছে। এইটা গত 1 বছরে স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন পর্যায়ে উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে গবেষণা চালিয়ে এটা বোঝা গেছে। আপনি সেই সময়টা স্থানীয় সরকার সচিব ছিলেন, তো এই সম্পর্কে আপনার মতামত কি সেটা একটু জানতে চাই। প্রথমত এখানে টিআইবির কেউ থাকলে আলোচনা করতে সুবিধা হতো। টিআইবির গবেষণার বিষয়ে কিছু কথাবার্তা আছে, যে তাদের যে গবেষণা করার যে প্রক্রিয়া, তারা যেভাবে সিলেক্ট করেন কোন এলাকায় গবেষণা করবেন, এবং অনেক সময় পত্রিকার রিপোর্টের উপরে গবেষণা করেন, এবং এটা নিয়ে সবসময় সরকার দল বিতর্ক করেছে। আগের সরকার, বর্তমান সরকার, তারা বলে যে তাদের গবেষণা পদ্ধতি ঠিক নাই। টিআইবির কেউ থাকলে এগুলোর উত্তর দিতে পারতেন, আমি ঠিক ওনারা নাই সেজন্য এই বিষয়গুলোর অবতারণা করতে চাই না। যেটা বলেছে যে 15% দুর্নীতি, ইয়েস, বাংলাদেশ দুর্নীতিমুক্ত না এটা তো আমরা জানি সবাই। সেই তুলনায় যদি আমি বলি যে 15% দুর্নীতি, তার মানে 85% ভালো কাজ হচ্ছে, এরকম যদি ধরে নেই, এই অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। এই 15% আমরা সহ্য করতে রাজি না, এটাকে কমাতে হবে। বাট ইয়েস, আমরা যদি 90%, 95% দুর্নীতিমুক্তভাবে প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে একটা অ্যাচিভমেন্ট। এবং শেষ পর্যন্ত আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত দেশে পরিণত হতে হবে, এবং আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এখানে যে বিষয়টা বলা হয়েছে, আমি রিপোর্টটা ভালোভাবে দেখতে পারিনি বা পড়তে পারিনি, আমার কাছে নেই। তারা বলছেন যে বিভিন্ন পর্যায়ে এই দুর্নীতি হচ্ছে, এটা স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের পর্যায়ে হতে পারে, আর স্থানীয় ব্যুরোক্রেসি পর্যায়ে হতে পারে। তবে আমি আপনাকে যেটা বলতে পারবো, আমি যখন সচিবের দায়িত্ব পালন করেছি, স্থানীয় সরকার বিভাগ পর্যায়ে আমরা মোটামুটি এমন একটা অবস্থা সৃষ্টি করতে পেরেছিলাম যে আমরা একটা পুরো দুর্নীতিমুক্ত প্রশাসন চালু করতে পেরেছিলাম। এবং আমরা এটা নিয়ে টিআইবি এর আগেও লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়েও একটা রিপোর্ট করেছিল। তখন আমরা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের যে সাহায্যকারী দেশগুলো আছে, উন্নয়ন সহায়তাকারী দেশ যাদেরকে বলি, ডিপি এবং টিআইবি, আমরা কিন্তু একেবারে গোল টেবিলে বসে
সরাসরি মুখোমুখি আলোচনা করেছি। এখন টিআইবি কিন্তু লোকাল গভর্নমেন্ট ডিভিশনের সাথে একটা প্রজেক্টে কাজ করছে কিভাবে আমরা এইটুক দুর্নীতি যেটা আছে সেটাও বন্ধ করতে কিন্তু পারি। স্থানীয় সরকার বিভাগের দুর্নীতি সম্পর্কে পাবলিক পারসেপশন বা জনসাধারণের যে অবধারণ সেটা কিন্তু সাংঘাতিক রকমের, মানে 15% বা 20% না 50%-এর বেশি দুর্নীতি আছে বলে সাধারণ মানুষ মনে করে। এরকম জেনারেল কমেন্ট সবসময় করতে পারবো, কিন্তু আমি এখন যেহেতু টিআইবি রিপোর্ট নিয়ে কথা বলছি, তারা 15% বলছে, এটা যদি মেনেও নেই তাহলে তার চেয়ে যদি বেশি থাকে সেটা তো থাকতেই পারে। আমি তো এটা জানি না, মানে আমার কাছে এরকম রিপোর্ট নাই। ডক্টর পিয়াস করিম, আপনার কাছে কি মনে হয়? আমি টিআইবির বিভিন্ন সময় রিপোর্টগুলো ফলো করেছি। আমি ওনার মতোই বলবো যে টিআইবির কেউ থাকলে এটা এনগেজ করা যেত। আমার কাছে টিআইবিকে খুব নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য একটি গবেষণা প্রতিষ্ঠান মনে হয়েছে। আমি হয়তো সম্ভব যদ্দূর মনে পড়ে আপনার না, ওটা অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম। আমি টিআইবির মেথোলজিকে বিভিন্ন সময় ডিফেন্ড করেছি। আমি অবাক হচ্ছি না, মানে 15% যদি দুর্নীতি হয়ে থাকে অবাক হচ্ছি না। টিআইবির গবেষণা রিপোর্ট ঠিক আমাদের অবাক করে দেওয়ার জন্য না, একটা আমাদের জানাশোনার সমস্যাকে একটা এম্পিরিক্যাল নলেজের ফ্রেমওয়ার্কে উপস্থাপিত করতে আমাদের সাহায্য করেছে। টিআইবিকে প্রচুর ঝুঁকি নিয়ে কাজগুলো করতে হয়েছে, সংসদে খিস্তি শুনতে হয়েছে। আপনার কাছে মনে হচ্ছে যে এই যে, মানে আমি পারসেপশনের বিষয়টা জানতে চেয়েছিলাম যে আমাদের তো পারসেপশন আছে যে সরকারি কোনো কাজ, বিশেষ করে উপজেলা ইউনিয়ন পর্যায়ে কোনো কাজই আসলে ঘুষ ছাড়া হয় না, সব কাজের মধ্যেই দুর্নীতি হয়। তো সেই ক্ষেত্রে মানে টিআইবির গবেষণাটা তো আসলে একটু পজিটিভই। আমি তো 15% মানে পারসেপশন ওয়াইজ তো দ্যাটস ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট, নিঃসন্দেহে এটা একভাবে দেখাতে যেতে পারি আর কি। তো আমি যেটা টিআইবির গবেষণাটার ব্যাপারে ওইটা আরেকটা টেলিভিশনে কথা বলছিলাম এই একই বিষয় নিয়ে, আমার কাছে যেটা ইতিবাচক দিক মনে হয়েছে যে আমাদের একটা জানাশোনার সমস্যাকে একটা এম্পিরিক্যাল মেথোলজির মধ্যে বেঁধে ফেলা, একটা এম্পিরিক্যাল নলেজের প্যাকেজে উপস্থাপিত করা। একজন একাডেমিক হিসেবে এটা আমার কাছে পাওনার অনেকটা ব্যাপার আর কি। লাভলি ভাই, আমরা অন্য একটা প্রসঙ্গে আপনার কাছে আসি যে সম্প্রতি রাজনীতিবিদ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যর্থ আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। এই মূল্যায়নটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আওয়ামী লীগকে বরং আমরা এতদিন দেখতাম যে অতীতমুখী দল হিসেবে সমালোচনা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, ইদানিং বিএনপি কি বেশি একটু ইতিহাস আশ্রয়ী এবং অতীতমুখী দলে পরিণত হচ্ছে কিনা? গত বেশ কিছুদিনে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ থেকে বিভিন্ন রকম বক্তব্য, এরকম মনে হওয়ার কোনো কারণ আছে কিনা? এটাকে আসলে আপনি যদি তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সময়ে রাজনীতি ফলো করেন এবং তাদের বক্তৃতা ফলো করেন, আমার কাছে মনে হচ্ছে যেন তারা একটা জায়গায়, মানে তাদের ব্যর্থতা এমন একটা জায়গায় যে তারা সামনের দিকে কোনো দিক নির্দেশনা দেওয়া, সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা, সেখানে থেকে যেহেতু তারা কিছু দিতে পারছেন না দেশকে, যাদেরকে তারা অতীত নিয়ে এখন অনেক বেশি টানা হেঁচড়া করছেন, এবং এমন সমস্ত অতীত নিয়ে যেটা আমাদের মীমাংসিত অনেক বিষয়কে নিয়ে, যেগুলো মুক্তিযুদ্ধের নেতৃত্ব বলেন বা মুজিবনগর সরকারের আপনার বৈধতার বিষয় বলেন বা বঙ্গবন্ধুর মানে সেই সময়ের প্রধানমন্ত্রিত্ব নিয়ে, মানে এই বিষয়গুলো আপনি একটা যুদ্ধকালীন অবস্থায় একটা জাতি গঠনের প্রক্রিয়ায় রাজনীতিতে অনেক ভুলচুক হতে পারে। এটা কিন্তু এটাকে ধরে আপনি বৈধ অবৈধ বলে ফেলা, এটা কিন্তু একটা আমার মনে হয় যে একটা বিরাট রায় দিয়ে দেওয়া, এবং সেটা দেওয়ার মতো ক্ষমতা তারেক রহমানের আছে কিনা বা বর্তমান বিএনপির নেতৃত্বের আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট আমার মনে হয় প্রশ্ন আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি এই রাজনীতিটা তারা কিন্তু নিজেদের পায়ে কুড়াল মারার জন্য করছে। তারা রাজনীতিতে সামনের দিকে মানুষকে কিছু না দেখিয়ে তারা অতীত দিকে, মানে অতীতমুখী রাজনীতি, এবং যে জায়গায় এটা কখনো কখনো আমার কাছে মনে হয় যে তারেক রহমানের এই কথাগুলো কি আসলে, তিনি যেহেতু দীর্ঘদিন ধরে বাইরে আছেন, খুব শীঘ্রই দেশে ফিরতে পারবেন না, সুতরাং কিছু কথা বলে সবসময় নিজেকে আলোচনায় রাখা, এটার কোনো মানে কিনা, এরকম আমার কাছে কখনো কখনো মনে হয়। ডক্টর পিয়াস করিম, এই ইতিহাসের মুখী এই আচরণকে আপনি কিভাবে দেখেন বিএনপির, এবং এতে করে বিএনপির রাজনৈতিক ফায়দা কি হচ্ছে যদি এই প্রশ্নটা করেন? আচ্ছা, আমি একটু জিনিস সময় দেয় আমাকে 2 মিনিট। একটা হচ্ছে যে আমি অতীতমুখীটাকে নেসেসারিলি খারাপ জিনিস মনে করি না, ইতিহাস বোধ প্রয়োজন আছে। সমত লেনিনের কথা যে আমরা যদি ইতিহাস থেকে না শিখি উই আর কন্ডেম টু রিপিট ইট, ফলে ইতিহাস বই দরকার আছে। 2 নম্বর হচ্ছে ইতিহাসটা কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেটা গ্রহণযোগ্য কিনা। এখন সংক্ষেপে বলতে গেলে আমি মনে করি বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রামের নেতা, মওলানা ভাসানী এবং অন্যান্যরা ক্ষেত্র প্রস্তুত করেছেন, কিন্তু একে যৌক্তিক পরিণতি পৌঁছে দিয়েছেন বঙ্গবন্ধু। কিন্তু তার মানে না কিন্তু বঙ্গবন্ধুর কোনো অবতারত্ব আরোপ করতে হবে, ঈশ্বরত্ব আরোপ করতে হবে। বঙ্গবন্ধু অবতার ছিলেন না, ঈশ্বর ছিলেন না। 72, 73, 74, 75 আমরা রক্ষী বাহিনী দেখেছি, আমরা দুর্ভিক্ষ দেখেছি, আমরা সন্ত্রাস দেখেছি, আমরা দুর্নীতি দেখেছি, বাকশাল দেখেছি। বাকশাল প্রশ্ন একটু জটিল, এটা ব্যাপার আলোচনায় যাবার অবকাশ নেই সময়ের মধ্যে। এর কিছুটা বঙ্গবন্ধু নিজের ব্যর্থতা,
কিছুটা দল হিসেবে আওয়ামী লীগের ব্যর্থতা, কিছুটা তৃতীয় বিশ্বে একটা ন্যাশনালিস্ট রেজিম স্বাধীনতা পর তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা। এই ব্যর্থতার কথা বলা মানে কিন্তু বঙ্গবন্ধুকে অপমান করা না। কথাটা হচ্ছে আমি ইতিহাস নির্ভরভাবে ইতিহাসের জ্ঞান তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ক্রিকেটটা করছি কিনা। না মানে আপনি তো খুবই চমৎকার তাত্ত্বিক একটা বিশ্লেষণ করলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, কিন্তু আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই যে জনাব তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিব তার ৩০ বছরের রাজনৈতিক জীবনে যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে মাত্র ৫ বছরের রাজনৈতিক জীবনে সবখানেই সফল হয়েছেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি এই বক্তব্যটা সেইটা হচ্ছে অবতারত্ব বা ওইটা তো আসলে আরো নাই করা উচিত। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি, তবে আপনার তাত্ত্বিক বিশ্লেষণটি চমৎকার ছিল ডক্টর পিয়াস করে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর পিয়াস করিম, আপনি আরেকটু বলতে চেয়েছিলেন আমাদের রাজনীতিতে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা হয় দুপক্ষ থেকেই হয়। মানে যারা তারেক রহমানের বক্তব্যে এত ক্ষিপ্ত হয়ে উঠেছেন, তাদের দল থেকে তো বলা হয় জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন। ফলে একইভাবে তো এগুলো ইতিহাস নির্ভর কথা না। আমি শুধু আমার বিরুদ্ধে বক্তব্যগুলোতে ক্ষিপ্ত হব, কিন্তু আমি অন্যের কাছের ঘরে ঢিল ছুঁড়ে মারবো, তা তো হয় না। যেমন আইনমন্ত্রী যাকে ব্যক্তিগত পছন্দ করি, উনি বলছেন তারেক রহমান একটা বেয়াদব ছেলে। তারেক রহমান বয়স 50 বছর, খুব ছেলে বলতে যা বলছে তা না। কিন্তু উনি যে বললেন বাংলাদেশের রাজনীতি আদব বেয়াদবের সংজ্ঞা তো আমরা জানি। বাংলাদেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী ABM মুসা বলুন, আকবর আলী খান বলুন, ডক্টর কামাল হোসেন বলুন, রফিকুল হক বলুন, কার সম্পর্কে অপমানজনক মন্তব্য করেননি? হ্যাঁ, করেছেন তো। এখন ফলে কে আদব কে বেয়াদব এই তর্ক জুড়ে তো অনেক অনেক কিছুই বেরিয়ে আসবে, অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে। ফলে ওই তর্কগুলো আমরা না চাই। তারেক রহমান যে ন্যারেটিভটা হাজির করেছেন, সেই ন্যারেটিভটার সঙ্গে আমি একমত না। আমি একটা পাল্টা এম্পিরিক্যাল ন্যারেটিভ হাজির করতে চাই। কিন্তু আদব বেয়াদব, 400 টাকার মেজর ছিল স্যার বলতে, এইসব কথাবার্তা রাজনৈতিক কথা দুই পক্ষে কোনো পক্ষে ধরেন এই বক্তব্যের ক্ষেত্রে আপনি একমত না বলছেন। আপনি একজন শিক্ষক হিসেবে এই বক্তব্যটা যদি আপনি ঠিক করে দিতে হয়, তাহলে আপনি কি বলবেন? আপনার মনের কথাটা কি যদি এই প্রসঙ্গের ক্ষেত্রে? যেমন ধরুন আমি যদি বলবো মানে কিভাবে বলা এটা উচিত ছিল। কোনো রাজনৈতিক নেতা নেই যার জীবনে ব্যর্থতা নেই। হ্যাঁ, এবং ব্যর্থতা এবং সফলতাও কিন্তু ব্যাখ্যার ব্যাপার, সংজ্ঞার ব্যাপার। আমি যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, আমি বঙ্গবন্ধুর আকাশচুম্বী সফলতাও দেখি, অনেক ব্যর্থতাও দেখি। আমি বঙ্গবন্ধুকে ব্যর্থতা এবং সফলতা মিলিয়ে দেখতে চাই। এবং এটা যদি তারেক রহমান বলতেন, আমার কাছে মনে হয় অনেকের খুবই গ্রহণযোগ্য। জিয়াউর রহমান এবং উনাকে উনি অভিহিত করছেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে। না, সেটা হচ্ছে টেকনিক্যালিটির দিক থেকে জিয়াউর রহমান তার প্রথম ঘোষণাতে নিজেকে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেছিলেন। কিন্তু ইতিহাস তো টেকনিক্যালিটি দিয়ে নির্মাণ হয় না। এবং টেকনিক্যালি কেউ বলতে পারে যে তাজউদ্দিন আহমেদ 10 এপ্রিল যে বক্তৃতা করেছিলেন, যেটার উপর ভিত্তি করে স্বাধীনতা ঘোষণা হয়েছে, সেখানে উনি ওই 27 মার্চের ঘোষণাকে রেফার করেছেন। আপনি যদি একটা ঘোষণাকে রেফার করেন, খুব অ্যাপ্রুভ করেন, তার অর্ধেক আপনি নেন, অর্ধেক নিলেন, তা তো হয় না। আমার কথা হচ্ছে ইতিহাস এই টেকনিক্যালিটিগুলো দিয়ে নির্ধারিত হবে না। জিয়াউর রহমান বলেছেন বলি জিয়াউর রহমান প্রেসিডেন্ট এটা বলবো না। ইতিহাস কাকে সামনে নিয়ে এসেছে? জাতীয় মুক্তির সংগ্রামের প্রধান স্তম্ভ ছিলেন বঙ্গবন্ধু। ফলে এই কথাগুলো একটু ঠান্ডা মাথা রেখে র্যাশনালি বলতে পারা আর কি, উত্তেজিত না হয়ে। এটা তো ইতিহাস বিকৃতি। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, এবং বঙ্গবন্ধুই হলো বাংলাদেশের যে প্রথম সরকার, যেটাকে অনেকে আমরা ভুল করে মুজিবনগর সরকার বলি, ওই এলাকার নামটা যেহেতু করা হয়েছিল। তো বঙ্গবন্ধু হচ্ছে প্রথম সরকারের প্রথম প্রেসিডেন্ট। তো এই ইতিহাস বিকৃতির কোনো প্রয়োজন নেই, এবং ইতিহাস বিকৃতিটা কিন্তু কাউকে সাহায্য করে না। আর আমরা যখন কথা বলি তখন আমরা আসলে আমরা প্রসঙ্গে থাকলে সবচেয়ে ভালো হয়। আমরা যখন বলে ফেলি যে ওরা এটা বলে, তারা এটা বলে, তখন আমরা একটা সোকল্ড নিরপেক্ষতা দেখানোর চেষ্টা করছি। বাট প্রশ্নটা হচ্ছে তারেক রহমান যা বলছেন পুরোটাই মিথ্যা, এবং পুরোটাই মিথ্যায় ভরা। সুতরাং উনি একজন রাজনীতিবিদ হিসেবে উনি তো বাংলাদেশের রাজনীতি করবেন আশা করি, এবং বিএনপির পক্ষ থেকে তাকে পরবর্তী প্রধানমন্ত্রী মনে করা হয়, এবং পরবর্তী নেতৃত্ব উনিই দেবেন। তো তার কাছ থেকে আমরা ইতিহাস বিকৃতির বক্তব্যটা শুনতে চাই না। তার কাছে আমরা সত্য ইতিহাস শুনতে চাই, এবং সেটা দিয়েই তিনি সামনে এগোবেন, এটাই আমাদের প্রত্যাশা। না, কিন্তু যেই প্রশ্নটি ডক্টর পিয়াস করিম তুললেন যে তাকে এইভাবে আবার মানে ওনার বক্তব্যটার সত্যতা নিয়ে প্রশ্ন আছে, অনেকের মনেই প্রশ্ন আছে, এবং বক্তব্যটা সত্য নয় এটাও ধরে নিয়েও কিন্তু তাকে এভাবে বলা যায় কিনা সেটা বলা উচিত না। আমাদের এটা ভব্যতার মধ্যেই থাকা উচিত। আমাদের রাজনীতির সমস্যাটাই তো হলো যে আমরা ভব্যতার মধ্যে থাকতে পারছি না, আমরা একটু ভব্যতা অতিক্রম করছি। তো আমরা রাজনীতিবিদদের কাছে যেটা প্রত্যাশা করব, তারা তাদের একটা সীমারেখার মধ্যে থেকে কথা বলবেন, এবং রাজনীতিটা সেভাবে যদি পরিচালনা করেন তারা, তাহলেই তো বাংলাদেশ একটা দেশ হিসেবে
পৃথিবীর মানে দরজায় মাথা তুলে দাঁড়াতে পারবে। লাভলু ভাই, রাজনীতির পাশাপাশি সমাজের নানা ক্ষেত্রেই দুর্নীতি আর ভেজাল ঢুকে পড়ছে। আমরা যেভাবে রাজনীতি ও রাজনীতিবিদদের সমালোচনা করতে পারি, অন্যান্য ক্ষেত্রে যারা আছেন সেভাবে কি আমরা তাদের সমালোচনা করতে পারি, বা তারা কি আমাদের খুব মুখোমুখি হন? যেমন আমরা দেখতে পাচ্ছি যে বেসিক ব্যাংকের, ধরা যাক বেসিক ব্যাংকের যিনি এমডি ছিলেন তাকে ইয়ে করা হলো, আমরা কি বেসিক ব্যাংকের সেই এমডি কে সেরকম প্রশ্নের মুখোমুখি করতে পারি? বা এরকম নানা ক্ষেত্রে সমাজে যারা আছেন, রাজনীতিবিদরাই কেন সব প্রশ্নের জবাব দিবেন, অন্যান্য ক্ষেত্রে কি একটু? এটা তো মানে খালেদ, এটা আপনিও জানেন আমি জানি যে মানে রাজনীতি তো শেষ বিচারের সবকিছুর নিয়ন্ত্রক, তাই না? মানে আপনাকে মানে সংসদ আইন প্রণয়ন করবে, নির্বাহীরা রাষ্ট্র পরিচালনা করবেন, বিচার বিভাগ বিচার করবেন, এই যে জায়গাগুলো কাজগুলো, এবং তার মধ্যে আমি আপনি বা আমাদের মতো আপনার প্রতিষ্ঠান বা বেসিক ব্যাংক, এগুলো যদি বলি যে এটার বিশাল সমুদ্রের মধ্যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা। এখন বেসিক ব্যাংককে নিয়ে আমরা যে কথাগুলো বলেছি বা করেছি, বেসিক ব্যাংকের এমডির বিষয়টা নিয়ে হয়তো এমডিকে সরাসরি আমাদের প্রশ্ন করা হয়নি বা কথা বলা হয়নি, কিন্তু এমডির দুর্নীতি তো মিডিয়াই দিনের পর দিন বের করে এনেছে, এবং এমডিকে আজকের যে অবস্থায় নিয়ে যেতে পারা, বা বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার মতো বাংলাদেশ ব্যাংকের যে আপনার পরামর্শ সরকারকে দিয়েছে, এইরকম জিনিস বের করে আনা, সেটার পিছনে কিন্তু মিডিয়ারই মূলত অবদান। আপনার মনে আছে যে বেসিক ব্যাংকে কিন্তু এই সরকারের পক্ষ থেকে এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একাধিকবার ডিফেন্ড করা হয়েছে স্ট্রংলি, যখন মিডিয়াতে, বিশেষ করে আমার মনে আছে প্রথম আলো সম্ভবত মানে বেসিক ব্যাংকের আপনার দুর্নীতি নিয়ে মানে একের পর এক এক্সপোজ করে যাচ্ছিল। এবং বেসিক ব্যাংকের চেয়ারম্যান, আপনার মনে আছে যে চেয়ারম্যান এবং এই পরিচালনা পর্ষদ রীতিমতো বলা হয় যে ব্যাংকটাকে হরিলুট করেছে। এবং এইটা আমি যদি বলি, এর আগেও হয়তো আপনাদের এখানে বা অন্য কোথাও বলেছিলাম যে আওয়ামী লীগের আগের শাসনামলে সবচেয়ে খারাপ জিনিস আমি যদি বলি কোনোটা, সেটা হচ্ছে আর্থিক ক্ষেত্রে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে শেয়ার বাজার, ব্যাংক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা, এই জায়গাতে যে ব্যর্থতা, এটাকে আমি কোনোভাবে ক্ষমা করতে রাজি না। আওয়ামী লীগের আগের শাসনামলে এটা একটা বিরাট অপরাধ কাজ। এবং ব্যাংকিং সেক্টরে যে কাজগুলো হয়েছে, হলমার্ক, বেসিক ব্যাংক বা বিসমিল্লাহ গ্রুপ ইত্যাদি ইত্যাদি, এইগুলো রাজনৈতিক আশ্রয় ছাড়া এই অবস্থা হতে পারে না আমি মনে করি। সুতরাং সে কারণে কিন্তু আমরা রাজনীতিবিদদেরই বারবার প্রশ্ন করি, রাজনীতিবিদদের কাছে বারবার যাই। আমি মনে করি আপনি যেটা বলছেন, আমরা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলোও প্রশ্ন করি এবং রেগুলেটরি বডিগুলো নিয়ে প্রশ্ন করি, বাংলাদেশ ব্যাংককে নিয়ে প্রশ্ন করি, আমরা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন নিয়ে প্রশ্ন করি, আমরা অর্থ মন্ত্রণালয় নিয়ে প্রশ্ন তুলি, বা জাতীয় রাজস্ব বোর্ডকে নিয়ে প্রশ্ন তুলি। সুতরাং আপনি যদি বলেন যে প্রতিষ্ঠানে আপনি রাজনীতিবিদদের আমরা শুধু ধরছি তা না, আমরা কিন্তু নির্বাচন কমিশনকেও প্রশ্নবিদ্ধ করছি। সুতরাং জায়গা যাদেরকে ধরার, যেখানে যে, এবং আমাদেরকে মিডিয়া হিসেবে যখন আমাদেরকে কেউ ধরেন, তখন কিন্তু আমরাই সামনে পড়ি তোপের মুখে। লাভলু ভাই, আপনাকে দিয়ে এই প্রশ্নটা একটু শুরু করতে চাচ্ছি। রাজনীতিতে জামাত এখন অনেকটাই নীরব অবস্থান নিয়েছে, এই বিষয়টি কিভাবে দেখেন, জামাতের প্রসঙ্গটি? আমি মনে করি এটা, আমি যদি জামাতের রাজনীতি যতটুকু আমি মানে পর্যবেক্ষণ করেছি, এবং 80 দশকের ছাত্র রাজনীতি বা রাজনৈতিক আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন থেকে দেখে আজ পর্যন্ত জামাতের রাজনীতি সম্পর্কে আমরা সবসময় যেটা বলতাম, এবং এমনকি এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও জামাত কিন্তু কখনো শক্তি ক্ষয় করেনি। জামাতের কতগুলো স্ট্র্যাটেজি ছিল, আপনার আমি জানি না তখন আপনার বয়স কত বা মানে শহীদ ভাই বলতে পারবেন বা পিয়াস করিম বলতে পারবেন, যে তখন 15 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, তারা 0 পয়েন্ট এবং বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়, খালেদাদের নেতৃত্বে আপনার বিএনপি নেতৃত্বে 7 দল হতো বাইতুল মোকাররমের উত্তর গেটে, এবং জামাত করতো তখন শাপলা চত্বরের এখানে, মানে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই জায়গাটাতে। এবং যত মারধর সবকিছু খেয়েছে 15 দল, 7 দল কিছু কিছু, কিন্তু জামাত কিন্তু সবসময় অক্ষত রেখে গেছে, মানে ছিল। এবং আমি আপনাকে বলি, এটা আমি কিছুদিন আগে একজন সরকারের একজন দায়িত্বশীল লোকের, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন উচ্চ পর্যায়ের একজনের সঙ্গে কথা বলছিলাম, এমনি আলাপচারিতায়। তিনি বললেন যে জামাতকে কিন্তু সত্যিকার অর্থে আঘাত পাওয়া, জামাতের উপরে চাপ আসা, সেটা যদি বলেন আইন শৃঙ্খলার দিক থেকে, সরকারের দিক থেকে, এটা কিন্তু শুরু হয়েছে গত 1 বছরে। এর আগে পর্যন্ত জামাত কিন্তু একরকম, যে কোনো সরকার, যারাই সরকারে আসুক না কেন, সবসময় তারা নিরাপদ থেকেছে, নিজেদেরকে তারা নিরাপদ রেখেছে, তারা কোনো সময় শক্তি ক্ষয় করেনি, এবং তারা তাদের আর্থিক সামর্থ্য কিন্তু বাড়িয়ে গেছে। এবং যার ফলে কিন্তু আমরা এইবারের উপজেলা নির্বাচন আপনি দেখেন, এত সংকটের মধ্যেও এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। আমরা যে রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করতে চাই, মোকাবেলা করতে চাই, রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই, সেটা কিন্তু আমরা পারছি না, তাদের আর্থিক শক্তির কাছে হেরে যাচ্ছি। তা আমি যে প্রশ্নটা তুলতে চাই এখানে, সেটা হচ্ছে যে জামাত এখন যে কাজটা করছে, সেটা হচ্ছে তার আগের কৌশল, আবার একটু পিছিয়ে যে একটু শক্তি সঞ্চয় করা, নিজেদের খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, ডক্টর পেশ করিম এবং জনাব আবু আলম শহীদ খান। আপনাদের কাছেও আমি জামাতের রাজনীতির এই দিকটা সম্পর্কে একটু জানতে চাইবো, একটা বিরতি নিয়ে ফিরে এসে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর পিয়াস করিম, রাজনীতিতে জামাত এখন অনেকটাই নীরব, এই প্রসঙ্গে না, আমি ওনার বক্তব্যের সঙ্গে একমত আর কি, যে আমার কাছে মনে হয় জামাত একটা রেজিলিয়েন্ট অর্গানাইজেশন, অনেক চাপের মুখে, অনেক ঝড়ের মুখে মাটি কামড়ে পড়ে থাকার মতন সংগঠন শক্তি ওদের আছে এবং সমস্ত অর্থনৈতিক শক্তি আছে। আমার কাছে মনে হচ্ছে, আমি ভুলে প্রমাণিত হতে পারি, জামাতের নীরবতাটা হচ্ছে একটা কৌশলগত নীরবতা, একটা আপাত নীরবতা। এতে খুব বোধহয় স্বস্তি পাওয়ার অবকাশ নেই বলে আমার ধারণা। জনাব শহীদ খান। আমি ওনাদের সাথে একমত। তবে আমার কাছে যেটা মনে হয় যে জামাতের যে শক্তি, রাজনৈতিক শক্তি, এটা নিয়ে একটা মিথ ছিল, সেটা এখন ভেঙে পড়েছে। কেননা তাদের যে পরিমাণ রাজনৈতিক শক্তি ছিল সেটা পুরোটাই তারা ব্যবহার করেছেন, এবং সেই যে মারামারি করার শক্তি বা বাসে আগুন দেওয়ার শক্তি, রক কাটার শক্তি, এটা সবই ব্যবহার করা হয়েছে এবং তারা ব্যর্থ হয়েছে। তবে তাদের যে অর্থনৈতিক শক্তিটা আছে সেটার ভিতটা মজবুত আছে এখনো, এবং অর্থনৈতিক ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, শিক্ষা সেক্টরে, ট্রান্সপোর্ট সেক্টরে, হসপিটাল সেক্টরে তারা অনেক বড় বড় ব্যবসা করছেন এবং সেখানে কিন্তু তারা সংগঠিত অবস্থায় আছেন। তো জামাতের যে ব্যবসা এবং জামাতের যে রাজনীতি, এটা গবেষণার দাবি রাখে যে তারা কি একটা ব্যবসায়ী দলে পরিণত হবে নাকি সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হবে। আর জামাতের তো গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত হওয়ার কোনো সুযোগ নাই, বিকজ জামাতের যে আদর্শ এবং জামাত যেভাবে যে এটা কায়েম করতে চায়, যা কায়েম করতে চায় তারা, সেটা তো গণতন্ত্রের সাথে যায় না। সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জামাতের রাজনীতি হলো অচল রাজনীতি, সোজা কথা। এবং সেই অচল রাজনীতি জনগণ গ্রহণ করবে কিনা এটা ভবিষ্যতে বলতে পারে। আওয়ামী লীগ এখন মোটামুটিভাবে মধ্যপন্থী দল। আমরা যদি দেখি যে ভারত প্রসঙ্গে আসি, যে ভারতে এখন একটি চরম ডানপন্থী সরকার ক্ষমতায়। নরেন্দ্র মোদী যত কথাই বলুক, উনার রাষ্ট্রীয় সেবক সংঘের উনি প্রতিনিধিত্ব করেন, বা তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এটার জবাব কি হবে সরকারের পক্ষ থেকে, বা কি উদ্যোগ সরকার নেবে? সরকার কি আরো ডান দিকে ঘেসবে না বাম দিকে ঘেসবে? আপনার কাছে কি মনে হয়? সরকারের ডান দিকে ঘেঁষার তো কোনো সুযোগ নাই, কারণ আওয়ামী লীগের যে আদর্শ, যে নীতি, সেখান থেকে অনেক সরে আসছে আওয়ামী লীগ, মানে অনেকটাই ডানপন্থী হয়ে উঠছে। সেই 1971-এর মুক্তিযুদ্ধ যদি আমরা চিন্তা করি, 72-এর সংবিধান যদি চিন্তা করি, তাহলে তো অনেকটা সরে আসছে। বাট সরে আসারও তো একটা মাত্রা আছে, সরে আসারও সীমারেখা আছে, এর বেশি সরা তাদের পক্ষে সম্ভব না। আর নরেন্দ্র মোদী ডানপন্থী দলের উত্থান যেটা হয়েছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে মোদির পিছনে কিন্তু ভারতের সব বিজনেসম্যানরা এখন আছে। নরেন্দ্র মোদী যতটা ডানপন্থীদের প্রতিনিধি, তার চেয়ে বেশি উনি ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধি। এটা আপনি যদি নরেন্দ্র মোদীর ইয়েটা দেখেন, উনি যখন শপথ গ্রহণ করেন, তখন যদি সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যারা ভিভিআইপি ছিলেন তারা সামনের সিটে ছিলেন, ঠিক সেকেন্ড সিটে অনেক মুকেশ আম্বানি সহ সমস্ত এবং ফ্যামিলি নিয়ে ব্যবসায়ীরা ছিল। এটা কিন্তু মুকেশ আম্বানি সোনিয়া গান্ধীকে টাকা দিয়েছেন, একজন নরেন্দ্র মোদীকে যত দিয়েছেন তার চেয়ে বেশি দিয়েছেন। কিন্তু কংগ্রেসের শপথ গ্রহণ অনুষ্ঠানে এত ব্যবসায়ীর সমাবেশ আমরা কখনো দেখিনি। কিন্তু মুকেশ আম্বানি সোনিয়া গান্ধীর সাথে, টাটা, বিড়লা, মুকেশ আম্বানি সবাই, মুকেশ আম্বানি সবার আগে সোনিয়া গান্ধীকে কংগ্রেচুলেট করেছেন, তার সাথে দেখা করেছেন। সুতরাং কর্পোরেট এটা আছে। আপনার বিশ্লেষণ কি ডক্টর পিয়াস করিম, আওয়ামী লীগ আরো একটু ডান দিকে ঘেসবে না বাম? আমি ভুল হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে আমার কাছে একটু অফ গার্ড মনে হচ্ছে। ব্যাপারটা তো আমরা বেশ কিছুদিন দেখে আসছি, মোদির জয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও কেউ কেউ একটা উইশফুল থিঙ্কিং ছিল যে না, হয়তো মোদি নাও জিততে পারে, জিতলে অনেক কম আসন নিয়ে জিতবে ইত্যাদি। কিন্তু আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে যতটা প্রস্তুত থাকা উচিত ছিল ততটা প্রস্তুত নয় বলে। আমি খুব সংক্ষেপে বলতে পারি, কোন দলের কাছাকাছি লোক হিসেবে বলছি না, একেবারে রাজনৈতিক পর্যবেক্ষক হচ্ছি। আমার কাছে মনে হয় বিএনপি যদি তার মোদি কার্ডটা খেলতে পারে, বিএনপির সামনে দুটো খুব মজার অপশন আছে। একটা হচ্ছে নেগোশিয়েট করার চেষ্টা করে। মোদির সাথে যেহেতু, বিজেপির সাথে যেহেতু আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক নেই, মোদি পরিবারের সঙ্গে মুজিব পরিবারের সম্পর্ক নেই, সেখানে একটা সুবিধার জায়গা তৈরি হতে পারে। এটা যদি ওয়ার্কআউট না করে, বিএনপির সামনে আরেকটা মজার অপশন আছে, সেটা হচ্ছে মোদি যদি তিস্তার পানি নিয়ে, অভিন্ন নদী নিয়ে, সীমান্ত চুক্তি নিয়ে, আবার বাবরি মসজিদ নিয়ে যদি কথা বলতে শুরু করে, অ্যালিজড মাইগ্রেশন নিয়ে, তাহলে বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব তীব্র হবে এবং বিএনপি সে সুযোগ নিতে পারবে। ফলে বিএনপির সাথে একটা উইন উইন সিচুয়েশন আছে, তার মধ্যে সে নেগোশিয়েট করতে পারে, আবার মোদির কাঁধে চড়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবের সিদ্ধান্ত নিতে পারে। এই কার্ডটা খেলার মতো সফিস্টিকেশন বিএনপি আছে কিনা আমি জানি না, কিন্তু সেটা একটা। লাভলু ভাই কি মনে করছেন? আমি যেটা মনে করি যে দেখেন, আসলে ভারতের রাজনীতির উপর নির্ভর করে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল বদলানো বা এরকম কোনো বিষয় নাই। আওয়ামী লীগের, আপনি যে প্রশ্নটা তুলেছেন যে আওয়ামী লীগের আরো ডানে ঝোঁকার আশঙ্কা কতটুকু, আমরা যদি সাম্প্রতিক সময় আওয়ামী লীগকে বিশেষ করে আপনি যদি গত মানে কয়েকটা টার্মে আওয়ামী লীগকে ফলো করেন, আপনি দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু ক্রমেই ডানে ঝুঁকছে, এবং সেটা কিন্তু অস্বীকার করার কোনো জো নাই। কংগ্রেস থাকলেও ডানে ঝুঁকছে। হ্যাঁ, তো সেটাই, কংগ্রেস থাকলেও ডানে ঝুঁকছে। তো এটার সাথে মানে মোদি বা বিজেপি, কংগ্রেসের কোনো সম্পর্ক নাই, এবং আগামী দিনগুলোতে আওয়ামী লীগ আরো ডানে ঝুঁকবে, আমাদের আশঙ্কার জায়গাটা সেটাই।
তবে পিয়াস করিমের এই মতটার সাথে আমিও একমত যে এখানে ভারতীয় রাজনীতি কি হবে আগামী দিনগুলোতে, ভারতীয় রাজনীতি বিশেষ করে মোদি সরকার, বিজেপি সরকার রাজনীতিটা কি হবে এবং তারা কি রাজনীতি খেলবে। সেখানে যেটা মোদি বলেছিলেন যে মুসলমানদের তাড়ানো, বাঙালি মুসলমানদের সেখান থেকে তাড়ানো, বা আসামে বহিরাগতদের তাড়ানো, এই সমস্ত বিষয়গুলো যদি সেখানে শুরু হয়, বা আমাদের সাথে সীমান্তে যে অবস্থা চলছে সেখানে যদি কোনো উত্তেজনা দেখা দেয়, এইটার লাভ কিন্তু আমি মনে করি বিএনপি পাবে। এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বিপদের জায়গা। আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।